মায়ের ভীষণ তাড়া মেয়েকে গাড় থেকে নামিয়ে মুক্ত পাখি হবার, কিন্তু আমি এত শীঘ্রই বিয়ে শাদী করে নিজেকে বুড়ি করতে চাই না। সেই সুবাদে আপনাকে এই পত্র লেখা। আপনি দয়া করে নিজেকে একবার আয়নায় পরখ করুন, অতঃপর আসবেন আমার মতো অত্যাধিক সুন্দরী যুবতীকে বিয়ে করতে, কেমন? গতবারের নেই এবারও একই চিঠি ডাকঘর থেকে ওনার চৌখাটে রাখা হয়েছে। উনি আবার হুটহাট রেগে যাওয়ার মতো মানুষ নন। ধীরে সুস্থে কাজ করার জন্য পাঁচগাঁয়ে ওনার বিরাট নাম রয়েছে। সকলে ওনাকে একই নামে চেনে জানে। জমিদার জামশেদ সাহেবের একমাত্র পুত্র মুহতাসিন আফবাত। ওনার নামে যেমন একটা রাজকীয় ভাবসাব রয়েছে, ঠিক তেমনি ভাবে ওনার চাল চলনও দেখতেও রাজপুত্রের চেয়ে কম নয়, এমনটাই বলেন মা সাহেবা। আফবাত দেখতে রাজপুত্রের নেই। আন্দরমহলের সকল যুবতীরা এই রাজপুত্রের জন্য উন্মাদ, কিন্তু আফবাত উন্মাদ করতে ব্যর্থ হয়েছে নিজের হবু স্ত্রী। মা সাহেবার মুখ হতে শোনা তরুণীটির নাম হচ্ছে হিজললতা। সকলে আদর করে তাকে হিয়াফুল বলেই ডাকেন। কেউ বা তার সুন্দর আখি প্রশংসায় পঞ্চমুখ হয়ে সম্বোধন করে বসেন হিজল রানী। ভারী অদ্ভুত আর জটিল নাম শুনে আফবাত মুখ কুঁচকিয়েছিলেন। ভাগ্যিস পাত্রীখানা তার মা সাহেবা ও বাবা সাহেব পছন্দ করেছিলেন, অন্যথায় তার এরূপ আচরণের জন্য সেই কবেই বিয়ে ভেঙে দিতেন উনি। নারীটিকে এখনো দেখা হয়নি। প্রথম দফায় নাম শুনে সাক্ষাতের স্বাদ জাগলেও এরূপ চিঠিতে ধমকাধমকি শুনে ইচ্ছেখানি মরে গিয়েছে। কিন্তু আজ যেন একটু বাড়াবাড়ি রকমের পত্র পাঠিয়েছেন এই নারী। আফবাত হনহনিয়ে ঢুকে পড়লেন নিজের মা সাহেবার কক্ষে। মা সাহেবা তখন শাড়ি বাছাই করতে কঠিন ব্যস্ত। আফবাতকে দেখতেই উনি হাসি মুখে শোধালেন, সে কি আমার রাজপুত্র আমার কক্ষে? কোনো জরুরি তলব নাকি? যদিও হয়ে থাকে তবে সেসব এখন বাদ। প্রথমে আসো, আমার পাশে বসো, তোমাকে বরং হিয়া ফুলের ছবিখানি দেখাই। আফবাত হাত উঁচিয়ে থামালেন, গমে গমে ভরাট গলায় শোধালেন, আপনার সঙ্গে বিশেষ কথা রয়েছে। আপনার সেই হিজলতার সম্বন্ধে একটু কি কথোপকথন করার ফুরসত হবে আপনার? ছেলের অমন গম্ভীর মুখ দেখে ওনার হাসি মুছে গেল। বার কয়েক মাথা জাকালেন, হাতের ইশারায় খাট দেখালেন। বসুন, কি সংবাদ নিয়ে এসেছেন আপনি? আফবাত তড়িগড়ি করার পুরুষ নন। উনি ধীরলয়ে খাটের কোণ ঘেঁষে বসলেন। বার কয়েক ভাবলেন, কথাটুকু মা সাহেবাকে বলা কি ঠিক হবে? অতবর ভাবাভাবি ছেড়ে উনি ফুস করে শ্বাস ছাড়লেন। ভরাট গলায় বিরক্তিমাখা সুরে শোধালেন, আপনার ঠিক করা কন্যাটি ভারী অসভ্য, বেয়াদব আর মূর্খ প্রকৃতির মেয়ে। আমি অমন মেয়ের সঙ্গে কদাপি ঘর সংসার সাজাতে পারবো না। আপনি বরং বিয়েটি ভেঙে ফেলুন মা সাহেবা। এবার তাই মায়ের চোখ কপাল স্পর্শ করল। আফবাতের ঠোঁটে হাত রেখে আতর্কিত গলায় জানালেন, ছি ছি, এসব আপনি কি বলছেন? বিয়ে ভাঙার মতো অশুভ কাজ আর যাই হোক এই জমিদার মহলে তো কখনোই হবে না। আর আপনি হিয়া ফুলের মতো একজন সুশিক্ষিত সুন্দরী ও কোমল মেয়েকে এসব বলে গালি দিচ্ছেন কেন? আফবাত বিরক্তির চোখে তাকালেন। হাতে থাকা পত্রটি মায়ের দিকে বাড়িয়ে ধরলেন। মা সাহেবা চোখ ছোট ছোট করে সময় লাগিয়ে তা পড়লেন। অতঃপর ছেলের মুখখানির দিকে নজর তুললেন। আফবাত চোয়াল শক্ত করে বললেন, এবার বুঝতে পেরেছেন ঠিক কী কারণে আপনার সেই সুশিক্ষিত সুন্দরী ও কোমল কন্যাকে আমি বিবাহ করতে চাইছি না? যদি বুঝে থাকেন তবে দয়া করে এই বিয়ে ভেঙে ফেলুন। রোজ রোজ উনি আমায় পত্র পাঠায়। মোটা মোটা অক্ষরে সেখানে লেখা থাকে আমি নাকি বুড়ো। আমি যদি সঠিক সময়ে বিবাহ করতাম তবে নাকি ওনার সমান আমার একটি কন্যা থাকতো। আপনি বলুন মা সাহেবা, হবুবরকে যে নারী এত অপমান করতে পারে সে কি ভালো নারী হতে পারে? মা সাহেব হুট করেই হেসে উঠলেন। ওনাকে হাসতে দেখে আফবাত ভ্রু বাঁকিয়ে তাকালেন। আপনি হাসছেন মা সাহেবা? উনি বহু কষ্টে হাসি চাপিয়ে শোধালেন, আগে না, কাঁদছি। তারপর মা সাহেবা বললেন, আরে পাগল, অবশ্যই হাসছি। কিন্তু কেন হাসছেন মা সাহেবা? এখানে হাসবার মতো কিছু তো আমি বলিনি। তবে তার চিন্তিত স্বর। এদিকে মহিলা হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছেন। নিজের ছেলের মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, আপনাকে আমি রাজপুত্র বলে ডাকি, কিন্তু আপনি কেবল দেখতেই রাজপুত্র। জ্ঞানের দিক হতে সেই আলালের ঘরের দুলালি রয়েছেন। ললাটে গভীর ভাঁজ পড়ল ওনার। মানে এমন ঘোলাটে কথা বললেন না তো? আফবাত বললেন, আমাকে যা বলতে চান সবকিছু স্পষ্ট করে বলেন। তখন রানী সাহেবা বললেন। নারীটি পুত্রের কাঁধে হাত রাখলেন। থুতনিতে তর্জনী ঠেকিয়ে
গম্ভীর হয়ে বললেন, তবে শুনুন, এসব পত্রতত্র পড়ে মন খারাপ করবেন না। ওই মেয়ে এখন আমার রাজপুত্রকে দেখেনি, তাই এসব বিলাপ বকছে। সে যদি একটাবার আমার সোনামুখো রাজপুত্রকে দেখত, তবে আমি নিশ্চিত কেবল তাকিয়ে থাকতো। আপনি ওনার চেয়ে বয়সে দ্বিগুণ হতেই পারেন। মেয়েদের থেকে ছেলেদের বয়স একটু ভারী হলেই শোভা পায়। ওনার কানে হয়তো এই কথাটা কেউ উল্টো করে ঢুকিয়েছেন যে আপনি বুড়ো। শুভ কাজে এমন অশুভ পরামর্শ দেওয়ার মতো লোকদের অভাব পড়ে না। আফবাত কিছুক্ষণ ডেবিয়ে তাকিয়ে রইলেন। এখন আমার করণীয় কি করণীয় সেটাও কি আমি আপনাকে শিখিয়ে দেব? বিয়ে করছেন আপনি, বউ সংসার হবে আপনার, আর প্রেম করা আমি শিখিয়ে দিব? মা সাহেবার কথায় খুক খুক করে কেসে ওঠেন তিনি। মহিলা হেসে ওঠেন, পিঠে থাপ্পড় দিয়ে জানালেন, আস্তে বাবা যান, এত উত্তেজিত হবেন না। আপনার মা সাহেবা কেবল যে আপনার জননী তা কিন্তু নয়, উনি বরং আপনার ভাই, আপনার বোন, সখা, সবকিছু। শুনুন, এই পত্রের উপরে আপনি হিয়াফুলকে পত্র লিখবেন। বড়ই আদবের সহিত জানাবেন, প্রিয় কন্যা, আপনি যতই তালবাহানা করুন না কেন, আমি মুহতাসিম আফবাত এই বিবাহ ভাঙছি না। আপনি বরং এসব জিনিসে সময় ব্যর্থ না করিয়া বেনারসি পাঠাচ্ছি, তাহা গায়ে লাগিয়ে আমার জন্য বধূ সাজে সজ্জিত হন। আফবাতের চোখ কপালে। মা সাহেবা, আপনি এসব কোথায় শিখলেন? নারীটি লজ্জায় মুখ লুকাচ্ছেন। কুণ্ঠাবোধ গলায় জানালেন, কোথায় আর? আপনার বাবা সাহেবের সঙ্গে যখন আমার বিবাহ স্থির হলো, সেকালে এমন চিঠি আদান প্রদান করতাম, সেখান থেকে একটু আর কি। ও আচ্ছা, কিন্তু অচেনা সেই নারীটিকে আমি ওসব বলতে পারবো? মা সাহেবা ভ্রু বাঁকালেন, কড়া গলায় শাসালেন, অচেনা কোথায়? নারীটি পরশু রাত্রে আপনার ঘরের রানী হয়ে যাবে, আর আপনি বলছেন অচেনা? তার সঙ্গে আপনার বিবাহ পাকা হয়েছে, তাই উনি আর এখন অচেনা নন, বরং আপনার বহু চেনা একজন কাছের মানুষ। এবার উঠুন তো, চট জলদি চিঠি লিখে আমার হাতে দিন, আমি ডাক করে দিয়ে আসবো, আর আপনি তৈরি হয়ে নিন। স্বার্থীর সঙ্গে পাশের গায়ে হিজলতায় যাবেন। হুট করে পাশের গায়ে কেন? উনি জিজ্ঞেস করলেন। মা সাহেবা চমৎকার হাসি উপহার দিলেন, কারণ ওই গায়ে আপনার জন্য বেশ বড় একটা উপহার রাখা আছে। মানে আপনার হবু বধূ ওই গায়েরই মেয়ে। আমাদের বংশের রীতি হচ্ছে, বিয়ের পূর্বে বর কন্যা কেউ কারো মুখ দর্শন করবে না, কিন্তু আমি যেসব এখন আর মানি না। তাই আমি চাই বিয়ের পূর্বে আপনি আপনার বধূকে আর আপনার বধূ আপনাকে দেখুক, চিনুক জানুক। ছবি আছে, কিন্তু তা দেখালে সেই সামনাসামনি সাক্ষাতে স্বাদ পাবেন না। এবার যান। হিয়াফুল নাক ছিটকিয়ে বসে আছেন। সামনে বসা এই মোটাসোটা নারীকে তার এখন বড়ই বিরক্তিকর ঠেকছে। যদিও এ সম্পর্কে নারীটি ওর জন্যই হন, তবু ওর এই নারীকে দেখলে রাগ পাচ্ছে। নাক ফুলিয়ে উঠানের মাঝখানে নজর রাখলো। শেষবারের মতো বলছি, আমি কি উঠানে আর খেলতে যেতে পারবো না? গোমরা মুখে প্রশ্ন করতে নারীটি দুদিকে মাথা নাড়ালেন নীরবে। এটা দেখে হিয়াফুলের ক্রোধ দ্বিগুণ হলো। ফুসফুস করে ঘাপটি মেরে মাটিতে বসে রইল। এদিকে আননখানি ঘোরাও তো দেখি, সোনার ঝুমকো কেমন লাগছে? মায়ের কথায় হিয়াফুল বাঁকা নয়নে তাকালো। সোনার ঝুমকা আমি পরবো না, তবে কি রূপোর ঝুমকা বানিয়ে দিব? তা পড়বে, কিন্তু জমিদারের পুত্রবধূর কানে রূপোর ঝুমকো যে বড্ড বেমানান লাগবে। থাক, তুমি বরং এই সোনারটাই পরো। হিয়াফুলের ইচ্ছে হচ্ছে জমিনে লুটিয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু তার হলো কোথায়? ওপাশ ঘুরে চেয়ারে বসে চা পান করতে থাকা বাবার পায়ে হাত দিল। পা টিপে দিতে দিতে আহ্লাদি গলায় জানালো, আব্বাজান, ও আব্বাজান, আপনি তো আমার ভালো আব্বাজান। আপনি মাকে বোঝান না, আমি এখনই বিয়ে করতে চাই না, আর অমন বুড়ো জমিদার পুত্রকে তো বিয়ে করবই না। ও আব্বাজান, বোঝান না আপনি? সাহেব চোখের চশমা আঙুলের সাহায্যে ঠিক করলেন, নজর তুলে তাকালেন স্ত্রীর দিকে। উনি চোখ পাকালেন। পুরুষ আর কি বলবেন? উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝালেন, এসব অলক্ষিণে কথা মুখে আনতে নেই মা। আপনার মা আপনার জন্য পাত্র নির্বাচনে তিল পরিমাণও ত্রুটি করেননি। আপনার কি ভরসা নেই আমাদের উপর? হিয়াফুল ঠোঁট উল্টে নিল। সেসব কার না থাকে, কিন্তু তাই বলে বুড়ো বর? হিয়াফুল কানের নিচে দুটো দেব। কিসের বুড়ো বর? তোমায় কে বলেছে পাত্র বুড়ো? উনি একজন যুবক। আমি কি তোমার বিয়ে কোনো বুড়ার সঙ্গে দেব ভেবেছ? রাজপুত্রের নেই দেখতে সোনার টুকরো পাত্র খুঁজে এনেছি, তো চোখে ধরছে না। হিয়াফুল ধমকের কারণে কেঁপে ওঠে। সকলেই তাকে বকছে। সবাই বলে তার বর বুড়ো নয়,
রাজপুত্রের নেই দেখতে। কিন্তু পাশের বাড়ির কাকিমণি যে বলে গেলেন ওই জমিদারের ছেলে বখাটে, আর তার বয়স হিয়াফুলের চেয়ে অনেক বেশি। কাকিমা নিশ্চয়ই তাকে মিথ্যে কথা বলবে না। হিয়াফুল আর দাঁড়ালো না, হনহনিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। মা ডাকছেন পিছু। কোথায় যাচ্ছ হিয়াফুল? এই চক্রি, পুকুর ঘাটে কিন্তু যাবে না, পরশু বিয়ে, এ সময়ে ডুব দেবে না। যুবতী মুখ বাঁকালো। আমার মান না গিয়েছে, আমি তোমাদের কথা আর শুনবো? কদাপি নয়। দেখি গিয়ে শৈলে আমার পত্রটা ওই বুড়োকে পাঠিয়েছে কিনা। হিজলতলার পাশের গায়ে এসে অশান্তিত ছটফট করছেন আফবাত। মন বলছে এখানে আসাটা ভুল হয়েছে। কোথাও না কোথাও সেই হিজল নাকি ফিজল, তার খোঁজ করতে ওনাকে এখানে আসতে হলো। দম বন্ধ করে এক অনুভূতি হচ্ছে। ফুসফুস করে শ্বাস ত্যাগ করলেন, নিজেই বিড়বিড় করলেন, এই মা সাহেবা বড় জেদি। বাবা সাহেব কেন যে ওনাকে বিয়ে করতে গেলেন? অন্য বংশের নারীকে বিবাহ করলে আজ বরং নরম সরম একজন মা পেতাম। এমন কড়া করে আদেশ তো আর দিতেন না। ইস, রোদে আমার গলা শুকিয়ে কাঠ। এই অচেনা জায়গায় পানির খোঁজ কোথায় পাই? দূর হতে পুকুরের দেখা মিলল। স্বস্তির শ্বাস ছাড়লেন উনি। দুকদম এগিয়ে আসতেই থমকে দাঁড়ালেন। বিকেল গড়িয়ে পড়েছে। সূর্য ছোট কুসুমের নেই দৃঢ়লয়ে ডুব দিচ্ছেন। তার হলদেটে আলো সোনালি এক কন্যার ভেজা গায়ে পড়েছে। আহা, কি তার রূপের রাশি! কোমরের নিচ অবধি ঘন কালো কেশ, টান টান হরিণের মতো দুটি ভাষা আঁকি। ভেজা গায়ে গোলাপি শাড়িখানা লেপ্টে তার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলেছে। আফবাত পলক ফেলতে ভুলে গেছেন। নারীটি পুকুর ঘাটের জল নিয়ে বেশ সময় খেলা করলো। অতঃপর ধীরকদমে কেশে হাত ঠেকিয়ে উঠতে আরম্ভ করলেন। ভেজা ভেজা পল্লবে সে আফবাতের দিকে তাকালো। অমনি এক ভ্রু বেঁকে এলো। কে? হিয়াফুল আফবাতের দিকে তাকিয়ে ঘাটে ওঠার সময় কদম পিছলে পড়ল, উল্টে গিয়ে পানিতে পড়ল। আফবাত মনে করলেন নারীটি বোধহয় ডুবে মরছে। উনি ছটফটিয়ে উঠলেন, ঝাঁপ দিলেন জলে। এটা হলো আমাদের গল্পের প্রথম পার্ট। যদি আপনারা বলেন দ্বিতীয় পার্ট বানাতে, তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় পার্ট বানাবো। আর গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।